পুরো দিকে একবার তাকিয়ে থাকে। এই পুরোপুরি সম্বন্ধ তোকে জাস্ট তাড়িয়ে দিলে হয় না। কিন্তু কি করে এই সংসারটাকে বৌমা যেন ভাগার বানিয়েছে। এই সংসারে তিথি বৌদাচার রীতি যেন ছিন্ন ভিন্ন করে একেবারে ভাগার বানিয়ে দিয়েছে। আমি আমি আর সহ্য করতে পারছি না রতি, আমি আর সহ্য করতে একেবারে পারছি যে সবাই সেই তো বয় গো। তুমি ধৈর্য ধরে শুধু শুধু চোখ কান বন্ধ রেখে দেখে যাও, তাহলে দেখবে এই মহামের সাজা বৌমা একদিন ঠিক পাবেই পাবে। কিসের পাপ ডার্লিং? কোনো হাই স্টেটে ফ্যামিলিকে দেখেছো এই বুড়ো বুড়ি বাম্মাকে একসাথে রেখে নিজের লাইফটাকে নষ্ট করতে? হয়তো পাপ তোমাকে আপো। তাই বলছি নিজেরা যদি সুস্থভাবে বেঁচে থাকতে চাও তাহলে এই বুড়ো বুড়ি দুটোকে জাস্ট তাড়িয়ে দাও। কিন্তু কি করে? এসো, তোমার কানে কানে আমি বলছি। লাভলি, তোমার সঙ্গে আমার সরি দাদা, ওই সময় আমাদের বাড়িতে সেই দাদা বোনের বাড়িতে আসবে আবার সময় আর সময় কি দরকার নেই ভাইয়া। মানে বলছিল ওই লাভলি এই বাড়িতে আসার পর নাকি তার বার্থডে সেলিব্রেটটা হয়নি। তাই এই ব্যাপারে আমি আপনার সঙ্গে কিছু কথা বলতেছি। আর যদি এটা আমি আপনার ওই মিলের কথাটা বলে দিতে পারতাম, তবু নিজেদের ঘর রুম ব্যাপার নিজের ঘরেতেই বলাটাই উচিত। তা কি বলিস বল? হ্যাঁ, আমিও তো তাই ভাবছিলাম যে এবার আমার বার্থডে বাড়িটা খুব জাঁকজমক করে হোক। দাদা অসম্ভব। দুর্গার বিয়েতে আমার অনেকগুলো টাকা খরচ হয়ে গেছে, এখন আমি ওসব করতে পারবো না। কে পারতে বলেছে করো? সে আমার বোনের বার্থডে পার্টি অ্যারেঞ্জমেন্ট আমি করব। আমি আমার বার্থডে বাড়িতে তুমি সব ব্যবস্থা করবে না? কেন করবো না রে? জানিস আপনি আমার কোনো বোন ছিল না। তার বোন থাকার মর্ম এবার আমি বুঝতে পেরেছি। কিন্তু তোকে পেয়ে এই বোন থাকার কি যে আনন্দ আমি মর্মে মর্মে আজ আমি বুঝতে পারছি। তুই কিছু ভাবছিস রে বোন? তোর পার্টির অ্যারেঞ্জমেন্টটা খুব জাঁকজমক করেই হবে। আর ওর কিভাবে হবে তার প্রপার ডাইরেকশনটা আমি যথা সময়ে এসে দিয়ে যাব। চলি। যে অন্য জলটুকু বলে না, সে হঠাৎ তোমার কোন জাদু এত টাকা খরচ করতে সে রাজি হয়ে গেল লাভলি? ওই বার্থডে বাড়িতে দাদা খরচ করবে না তো তুমি করবে? ও, তোমাদের তোমাদের ভাই বোনের মধ্যে সম্পর্কটা নিয়ে না আমার মাঝে মাঝে ভীষণ ভাবি আমি। কি ভাবো তুমি? রক্তের সম্পর্কের মধ্যে একটা ভাই বোনের টান থাকে লাভলি জানি, কিন্তু কিন্তু তোমাদের কিসের টান? রক্তের টান না রক্ত গরম করার টান? না, তোমার ওই বাজে কথা শোনার মতো টাইম আমার কাছে নেই। শোনো, আজ আমি পার্লারে যাবো, আমাকে 2000 টাকা দাও। সামান্য শ্রমিকের 7,000 টাকা মাইনে পাওয়া লোক 2,000 টাকা খরচ করে বউকে বিউটি পার্লারে পাঠিয়ে বিউটি সাজানো আমার পক্ষে সম্ভব নয় লাভলি, আমার পক্ষে সম্ভব নয়। তো সম্ভব হতো কেন? সম্ভব হতো কেন? পুরো বাবা মাকে বসিয়ে খাওয়ানোর সময় সম্ভব হয়, বাট বেকার ভাইদের বসিয়ে খাওয়ানোর সময় সম্ভব হয়। আর এই বড় সময় যাবো যাবা, তুমি আমাকে 2000 টাকা দেবে কিনা বলো? না, টাকা দেব না। দেবে, আমি বলছি ওদিকে তুমি টাকা দেবে। সুমন, তুই কি জানিস ও কেন টাকা চাইছে? জানিস? আমার জানার কোনো প্রয়োজন নেই দাদা। পুরো মা বাপ আর এই বেকার ভাইকে বসিয়ে বসিয়ে খাওয়াতে তুমি হাজার হাজার টাকা খরচ করছো দাদা। সুমন, সকাল রাত তুমি মেটাতে পারো না দাদা।
যে সর্বনাশের দিকে ছুটে চলেছে সুমন, ও সর্বনাশের দিকে ছুটে চলেছে। পিঁপড়ে যখন পাখা গজায় শত চেষ্টা করলেও কেউ তাকে আটকে রাখতে পারে না রে দাদা। তাই তো ওই আগুনের রূপ যৌবন দেখে স্বেচ্ছায় সে আগুনের দিকে ছুটে যাবেই যাবে। তোমার এই লেকচার শোনার মতো সময় আমার নেই। বৌদি, আমাদের বাবা মা আর তোমার কাছে পুরোপুরি, কিন্তু কিন্তু তুমি জানো না বৌদি, যে বাবা আজ পেটে খাওয়ার খেয়ে দিন রাত হাড় ভাঙা খাটুনি খেটে আমাদের চোখে অন্ন ঢুকিয়েছে। আর আমার মমতাময়ী মা 10 দিন 10 মাস গর্ভে ধারণ করে আমাদেরকে এই পৃথিবীর আলো দেখিয়ে তার স্তনদুগ্ধ পান করিয়ে তার মমতার আঁচল দিয়ে তিল তিল করে মানুষ করেছে। আর আর সেই বাবা মা তোমার কাছে পুরোপুরি, আর সেই বাবা মায়ের খাওয়ার খরচটা তোমার কাছে বাজে খরচ বৌদি। কিন্তু কিন্তু তুমি একদিন সন্তানের মা হবে, আর সেই সন্তান তোমাকে বৃদ্ধ বয়সে যদি বৌদি এই কথাটাই বলে, তখন তখন কি তোমার মনে হবে না বৌদি যে এমন পুত্রবধূ থাকার চেয়ে না থাকাই অনেক ভালো, অনেক ভালো। থামো, তোমার ওই জ্ঞানের লেকচার শোনার মতো টাইম আমার কাছে নেই। এই জ্ঞানের লেকচার তোমার দাদাকে শোনাও। আর শোনো, তুমি আমাকে টাকা দিলে না তো? বেশ, তবে এটা তুমি দেখে নাও আমি তোমার কি করি। বলতে পারিস এখন আমি কি করি? আমি আমি কেমন করে বোঝা মনে হয় শয়তানিকে আমি আমি নিজের হাতে খুন করে আমি নিজেকেও শেষ করে এমন কথা তুমি বলো না দাদা। দুর্গার জীবনটাকে নষ্ট করে দিচ্ছিস, দুর্গার জীবনটাকে নষ্ট করে দিচ্ছিস। লাভলিকেও সে আমার কাছ থেকে কিনে নিতে চাইছে। আমি সব ছেড়ে শুনে বড্ড নিরুপায়। আমি বড্ড নিরুপায়। আমি কিছু করতে পারছি না রে সুমন। আমি থাকতে হবে দাদা। আমরা যে সবাই তোমার মুখের দিকে তাকিয়ে বসে আছি দাদা। তুমি যে আমাদের পাশে থাকলে আমার দিদি দুর্গা সব বিপদ থেকে রক্ষা করবে। তুমি 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 আমি কথা দিলাম ভাই, আমি কথা দিলাম। আমি সবসময় তোদের পাশে পাশে
প্রতি কোনো না দাম একটা। এই না 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 ওই একটা না, ওই একটা দাম। আচ্ছা না বড্ড ছেলে মানুষ তুমি। ছেলে মানুষ নয় বাবা, ছেলে মানুষ নয় আমি। না আমি তোমার মনের মানুষ। তোরা রাখতে আন্টি এটা পুরো তোদের রাতে দেওয়ার কথা ছিল, তাই বুঝি? কিন্তু ওরাতে ঠিক রে গন্ডগোল করতে গেল, তাই দেওয়া হইলে আজ দিলাম। এগো বউ, আজ আজ আমি না তোমাকে আরো অনেক কিছু দেবো। কি দেবে তুমি আমাকে? আদর দেবো, তোর দেবো, আল্লাহ আল্লাহ অনেক অনেক ভালোবাসা দেবো। দাও না গো, তুমি আমাকে অনেক অনেক ভালোবাসা দাও। রে ভালোবাসা আমি কোথায় পাবো? ভালোবাসা তো আমার কাছে নেই গো বউ। আছে গো আছে, তোমার প্রত্যেকটা স্বামীর মনের মাঝে তার স্ত্রীর জন্য অনেক অনেক ভালোবাসা আছে গো। শুধু শুধু কেবল মনে অনুভব দিয়ে জানতে হয়। আসো, সেগুলো পরিবেশ পরিস্থিতিতে সেগুলো খুঁজে নেওয়া যায়। আমার মুখে কোনো ভালোবাসা লুকানো নেই বউ, সত্যি বলতে বউ। তোমার মুখে লুকানো আছে বুঝি? দেখি 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 আমি তোমার মুখের ভেতরে ওই ভালোবাসাটা দেখবো। আমাকে আমাকে দেখাও না বউ। ভালোবাসা দেখা যায় না গো, ভালোবাসা মন দিয়ে অন্তর দিয়ে অনুভব করতে হয়। তাই তোমাকে আমি বলবো, শোনো বলি কানে কানে কিছু কথা গানে গানে, তুমি যে আমার কামনা, কত জীবন মরণ সাধনা। শোনো বলি কানে কানে ওই নামটা লিখে দিতে বলেছিল। কিসের কাজ? তারপর তারপর ওই কাগজটায় তোমার ওই নামটা লিখে দাও তো। ওই কাগজটা তুমি সই করবে না। কিসের কাগজ মাধব দরকার? ওটা না, ওটা তোমার শ্বশুর মশাইয়ের এক মহামূল্যবান দলিল। মহামূল্যবান দলিল। ওই দলিল লেখা আছে ছোট্ট বাবু আমাকে বলি ওই সমস্ত সম্পত্তি ওই বিচারের নামে চলে যাবে। সে কি? যদি কেউ ছোট্ট বাবু বিয়ে করে আমার সে আমাদের সম্পত্তি কে তুমি কি বলছো মাধব দা? জানি তো দাদা বলেছে এখন ওই সব সম্পত্তি আমার বউয়ের। ওই দলিলে যদি বৌদি বলি দেয় তাহলে না ওই
বাঁচিয়ে রেখে তুমি কি বলছো মাধবদা? ওই সম্পত্তি কে গেলে বড়বাবু হয়তো তোমাদের এই দুজনকে একেবারে কি বলছো? তুমি কি বলছো? আমি ঠিকই বলছি মধুমণি। বড়বাবু সবটাকে আমি ভালো করে জানি। বড়বাবুর সাথে আমি তাদের তাল মিলিয়ে তোমাদেরকে আমি ওই কথা কুকথা বললো আমি বাঁচিয়ে রাখতে চাই। তাই বলছি মধুমণি, তোমরা খুব মাধবদা, সাবধানে থেকে গো। মাধবদা, সাবধানে থেকো। মাধবদা। বাবা, আমি কি শুনলাম? তোমার ওই দাদা? না, আর আমি ওই সম্পত্তি আর কাউকে দেব না। এবার আমি বুঝতে পেরেছি কেন ওই হারাম দাদাটা তোমাকে ওই আংটিটা পলিয়ে দিতে বলেছিল। কি বলে? এই আংটিটা তোমার দাদা তোমাকে দিয়েছিল? আলো কি বলেছিল জানো? কি বলেছিল? এই কাগজটাই তৈরি করে দিলে না, তোমাকে একটা গোলার হাল দেবে, হাল। থামো তুমি। কতবার না আমি তোমাকে বলেছি যে তোমার ওই দাদা তোমাকে কোনো কথা বলে সেগুলো শুনে আমার কাছে এসে বলে দেবে, আর তুমি সেগুলো না করে আলো কত কিছু দেবে জানো? আর নয়, তোমাকে অনেক কিছু, তোমাকে তোলা লাল আংটি গয়না যাবতীয় দিলে। তোমাকে দাদা বলেছিল একটা হাল বহুত দামি হাল দেবে গো। আর তোকে বলেছে? হ্যাঁ, দেবে না কেন? দাদা বলবে তুমি তো আমার দাদা বললে তত মাইল পড়বো। কি বলছো তুমি? তোমার দাদা হার দেবে বলেছে? হ্যাঁ, দেবো তো। তোর বউয়ের জন্য শুধু গয়না কেন, তোর জন্য দামি দামি পোশাক। ওটাই সই করে নিচ্ছিস তো? কখনো না। ওই দুটো পুতো কলি দিয়ে আমার অত টাকার সম্পত্তি তুমি কখনো লিখিয়ে নিতে পারবে না। না বলে দিয়েছে। ও, এই শয়তানি বউটাই বুঝি তোকে এমন 20 মন্তরটা দিয়েছে। ওই শয়তানিকে চুলের মুঠি ধরে না এবার ঘর থেকে পাড়িয়ে দিয়ে তা আপনি কোনোদিনও পারবেন না। কারণ এই বাড়িতে থাকার মতন পাকাপাকি ব্যবস্থা আমার দলিল যখন পেয়ে গেছি, মানে আমার স্বামীর দেয়া শাখা সিঁদুর আর এই বাড়ির সম্পত্তির অধিকারী যখন আমি পেয়ে গেছি, তখন আপনি আর আমাকে এই বাড়ি থেকে তাড়াতে পারবেন না। ভাসুর ঠাকুর, ঠাকুর নন, আপনি তো একটা অসুর, অসুর, অসুর। আমি যে কত বড় অসুর আমার আগেই জানা হয়ে গেছে। আমার আরো পাবে, দেখো কি হয়। সারাটা জীবন পায়ের উপর পা তুলে খেয়ে এসেছি, একটা কাজ করতে দিলাম সেটা করতে পারলি না। কেন পারলি না? বল আজকে। কাজের সময় যত ডিস্টার্ব। হ্যালো, কে বলছেন? হট! আমার কারখানায় ধর্মঘট। কিসের দাবি? কোন দাবি দাবি নয়, আমি এক্ষুনি আসছি। এই রাস্কেল, তোকে আমি 1 ঘন্টা সময় দিয়ে গেলাম। ওই 1 ঘন্টার মধ্যে ওই কাগজে সই করে তোর বসে জানলো তো রেখেছি। তাহলে তোদের এই দুটোকে আমি চ্যান্ত মুখে মেরে ফেলবো। মনে রাখি। আর আমি এখানে থাকবো না। দাদা
ঈশ্বর অন্ধ হয়ে গেছে। তাই তো তোমার স্বামীকে তোমাকে নিজেকেই ফিরে আনতে হবে গো মা, তোমাকে নিজেকেই ফিরে আনতে হবে। আমি তো যোগ্য গো মা, ওই 7 রাজার ধর এক মালিককে আগলে রাখার দায়িত্ব নিয়ে যে আমি বসে আছি, আর সেই সম্পদ ওই মালিকের হাতে তুলে দিতে পারলে তবেই তো আমার ছুটি। তাকেই তো আমি খুঁজছি। আলো থেকে আধার, জল থেকে স্থল, সর্বত্রই আমি তাকে খুঁজে বেড়াচ্ছি, কিন্তু কোথাও খুঁজে পাইনি তাকে। তবে সে দানবটাকে যখন আমি এখানে দেখেছি, তখন আমার বিশ্বাস আমি আমার ওই হারানো মালিককে আমি ঠিক খুঁজে পাবো, ঠিক ওই তো গো কিছুক্ষণ আগেও এখানে সে দানবীয় হুঙ্কার ছাড়ছিল, আর তোমাদের এই সুখের স্বর্গটাকে ভেঙে নরক বানিয়ে দিয়ে গেল। আমি সব দেখেছি গো মা, আমি সব দেখেছি। আপনি কি আমার ভাসুর ঠাকুরের কথা বলছেন? ঠাকুর নয়, ওটা একটা অসুর। তুমি তো একটা দেবী গো মা, তোমার মধ্যে যে আমি ত্রিনয়নী শক্তির আভাস পাচ্ছি, যেন মনে হচ্ছে দানব দলনী দুর্গা হয়ে তুমি পারো সে অসুরটাকে নিধন করতে। আপনি কেন আপনি আমাকে এইসব কথা বলছেন? তা তো জানি না মা, তা তো আমি জানি না। আমি আমার ওই হারানো ভাগ্যকে খুঁজতে এখানে এসে দেখলাম, এখানে অনেক কিছুর সাথে আমার এই জীবনটার মধ্যে যে লুকিয়ে আছে আমার অসংখ্য অতীত, আর সেই অসংখ্য অতীতের খোঁজেই তো আমি মাঝে মাঝে এই বাড়িটার মধ্যে ঢুকে পড়ি গো মা, মাঝে ঘরটার মধ্যে ঢুকে পড়ি। কে আপনি বাবা? কি বললে বাবা? এই দুনিয়ায় পেয়েছি আমার ওই হারানো অতীতে ব্যক্ত হলে আমি খুঁজে পেয়েছি। মানুষটা এই বাড়িতে কেনই বা উনি কাকেই বা খুঁজতে এসেছে 7 লাখ মানুষ? তবে কি উনি? দিদি শুভম, মা, বাবা, দাদা, বৌদি ওরা সব কেমন আছে ভাই? সবাই ভালো আছে রে বোন, তুই কেমন আছিস বল? আমি ভালো নেই রে ভাই, আমি ভালো নেই, আমার যে কপাল পুড়েছে। কি হয়েছে দিদি? দিদি আমার শাশুড় একটা আস্ত শয়তান রে ভাই। দিদি হ্যাঁ, আমার শ্বশুর মশাই সমস্ত সম্পত্তি নিয়ে আসে, আমার শ্বশুর মশাইকে সে যে এত জ্বালিয়ে পুড়িয়ে খুন করেছে রে ভাই। বলিস কি রে? হ্যাঁ রে ভাই, আমার স্বামীটাকে কত অত্যাচার করছে রে ভাই। যখন জানতে পারলাম সে আমার
তুই কেমন করে তোর স্বামীকে খুঁজে বার করবি রে দিদি? তার চেয়ে তুই আমাদের ওখানে চল, আমরা আমরা সবাই মিলে জামাই বাবুকে খুঁজবো। আরে শুভম না, আমার হাবাগোবা স্বামীটা যদি এই বাড়িতে ফিরে এসে আমাকে দেখতে না পায়, সে বড় অস্থির হয়ে পড়বে রে ভাই। তাই এই বাড়ি থেকে আমি এখন কোথাও যেতে পারবো না। আমার ভাসুরটা না, এ হতে পারে না, কিছুতেই না। কাঁদিস না রে বোন, এই চোখের জলটা মুছে নিয়ে আত্মা শক্তি মহামায়া অসূর্ণ সিঁড়ি দুর্গার মতো দু চোখের আগুন ঝরা রে বোন, আগুন। আর সেই আগুনের লেডি হার্ট শিকায় এই মহেশ মল্লিকের পামের ভিটাকে জ্বালিয়ে পুড়ে ছাই করবে বোন, জ্বালিয়ে পুড়ে ছাই। জানিস রে বোন, যার কাছে কেউ নেই তার পাশে এই সর্বশক্তিমান ঈশ্বর রয়েছে রে বোন। তুই তার উপর বিশ্বাস রাখ রে বোন, উনি এই তোকে সব বিপদ থেকে মুক্তি করবে রে বোন, উনি এই সব বিপদ থেকে মুক্তি করবে। ঈশ্বর নেই রে ভাই, ঈশ্বর নেই। ঈশ্বর যদি থাকতো তাহলে বারবার আমাকে দিয়ে এমন খেলা খেলতো না। আমার কপালে এত দুঃখ লিখে দিত না রে ভাই, এত দুঃখ লিখে দিত না। এই ছুটি জলদি আমার লুকোনোর ঘরটা দেখিয়ে দে। তুমি ফিরে এসেছো? তুমি এই বিষয়ে কেন? আমি তো খালি এই মেসেজ মনে থেকে ছন্দ বেঁচে আসবো। বলো আমি রাজা মোস্তা। একটা ফলস কেসে পুলিশ আমাকে দাদা, যদি আমাকে ওই পুলিশের কাছে এলাম কথা বলি থ্যাংক ইউ। কে ওই লোকটা? রবিবার আমার স্বামীর মতো দেখতে, কিন্তু ও যে বলছে রাজা মস্তান, কিন্তু আমার স্বামী। এক্সকিউজ মি ম্যাডাম, কিছুক্ষণ আগে যে লোকটা আপনার ঘরে এসে ঢুকেছে তাকে আপনি আমার হাতে তুলে দিন। কোন লোক আমার ঘরে ঢোকেনি? হে, কি? দিগন্তদা, দুর্গা, তুমি? তুমি এই বুঝি তোমার সংসার? হ্যাঁ, কিন্তু তুমি কেমন আছো দিগন্তদা? ভালো। একটা অসুস্থ বিকলাঙ্গ মন নিয়ে যতটুকু ভালো থাকা যায় আমিও ঠিক ততটাই ভালো আছি দুর্গা। তবে হঠাৎ করে পুলিশের চাকরিটা না পেলে আমাকে হয়তো কোনো অনিশ্চয়তার মাঝে হারিয়ে যেতে হতো। আমাকে আমাকে তুমি ক্ষমা করে দিও দিগন্তদা। আমি সেদিনের সব ভুল জানতে পেরেছি। আমি জানতে পেরেছি আমার বৌদির চক্রান্তে, আমার বৌদির চক্রান্তে। থাক না দুর্গা, মৃত প্রায় শুকনো চারা গাছের গোড়ায় এই সহানুভূতির বাড়ি সৃজন করে কি লাভ? দিগন্তদা, আজ তো তুমি অনেক সুখে আছো, আমার চেয়ে অনেক ভালো বর পেয়েছো, অনেক বড় সংসার, অনেক অর্থ সম্পদ, এগুলোর কোনো কিছুই তো আমি তোমায় দিতে পারতাম না দুর্গা। আমি যে কি পেয়েছি তা তুমি বুঝবে না দিগন্তদা। সে শুধু ঈশ্বরে জানে আমি কি পেয়েছি। আর সেই জন্যই তো আমি ঈশ্বরের কাছে ধন্যবাদ জানাই। হ্যাঁ, যে কারণে আমি এসেছি, যে লোকটা কিছুক্ষণ আগে তোমার ঘরে এসে ঢুকেছে সে একটা কুখ্যাত খুনি স্মাগলার, তাকে তুমি আমার হাতে তুলে দাও দুর্গা। আমার ঘরে কোনো লোক আসেনি, তোমার সব ভুল ধারণা। না না, তুমি নিশ্চয় ভুল দেখছো। আমার ঘরে কোনো খুনি আসেনি। এই বেকার লম্পট দিগন্ত হয়তো তোমার কাছে অনেক ভুল করেছে দুর্গা, কিন্তু এই ইন্সপেক্টর দিগন্ত এখনো পর্যন্ত কোনো ভুল কাজ করেনি। আমি নিজের চোখে দেখেছি তাকে এই ঘরে ঢুকতে। কিন্তু আমি বলছি তুমি ভুল দেখেছো। আমার ঘরে কোনো লোক আসেনি। আপনি
আপনি যদি স্বেচ্ছায় স্বীকার না করেন তাহলে আমি আমার আইন ক্ষমতার প্রয়োগ করতে বাধ্য হব। একজন গৃহবধূর ক্ষমতা আপনার বোধহয় জানা নেই অফিসার। বেশি আইন দেখাবেন না। আমিও চিৎকার করে লোক দেখে বলবো, আপনি আমার ঘর তল্লাশির জন্য কথাগুলো আমার শিরোধারণের চেষ্টা করেছেন। ছি, ছি, দুর্গা, ছি। তুমি না একজন গৃহবধূ? এই আদর্শ সংসার গড়ার স্বপ্ন নিয়ে তুমি এই ঘরে এসছো, সে তোমার মনোভাব এত ছোট হয় কি করে দুর্গা? কি বলতো দা? আজ আমার ভাবতে অবাক লাগছে যে একদিন আমি তোমাকে ভালোবেসেছিলাম। কি বলতো দা? তোমাকে আই এম সরি ধর্মী, নিজের জন্য আজ আমার ভাবতে দুঃখ হয়। বাদে ভাই, আজ তুমি আমায় কোনো বাধা দিতে পারবে না দুর্গা। তোমার ঘর আমি সার্চ করব। না, ওই ঘরে যাবে না। ওই ঘরে আমার অসুস্থ স্বামী বিশ্রাম করছে। ওই ঘরে যাবে না। আমি নিজে গিয়ে দেখতে চাই ওই ঘরে তোমার স্বামী না আমার খুঁজে ফেরা সেই আসামি। তুমি কোথায় গেলে বাবা? আমাকে আগামী থানিয়ে পুলিশের হাতে তুলে দিতে দাও। এ কি? তুমি মানে আপনি? এই মেয়েটার স্বামী মিথ্যা করতে না বলি। তুমি বলে না দেবো যে আমি তোমার বোমালাম। আমি বলেছিলাম না কি বন্ধুদা যে ওই ঘরে আমার স্বামী শুয়ে বিশ্রাম নিচ্ছে। আমার কথা মিলল তো? সরি দুর্গা, আই এম ভেরি সরি। তোমার স্বামীকে দেখে আমি অবাক হয়ে গেছি। আসলে আমার খুঁজে ফেরা আসামি ওই রাজা মস্তানও অনেকটা তোমার স্বামীর মতোই দেখতে। এবার তাহলে যাচ্ছি, এই অসময়ে এসে বিরক্ত করার জন্য দুঃখিত। তোমাদের দাম্পত্য জীবন সুখে শান্তিতে ভরে উঠুক এই কামনায় করি, এই কামনায় করি। এইভাবে আমার জীবন বাঁচানোর জন্য ধন্যবাদ ম্যাডাম। কিন্তু আপনি হঠাৎ আমার স্বামীর পোশাক পরে আমার স্বামীর মতো সেজে গুজে বেরিয়ে আসলেন কেন? এছাড়া আমার আর অন্য কোনো উপায় ছিল না। ঘরে ঢুকেই আপনার স্বামীর ছবি দেখে আমি নিজেই চমকে উঠেছিলাম। আর কয়েকটা পাতা পড়ে আপনার স্বামীর সম্বন্ধে একটা রাফ আইডিয়া পেয়ে গেছিলাম। আপনি তো বিরাট বুদ্ধিমান দেখছি। অল্প সময়ে আপনি এত কিছু করে দিলেন। বাঁচার জন্য অনেক কিছুই করতে হয় ম্যাডাম। আমাকে বাঁচানোর জন্য ধন্যবাদ। ধন্যবাদ জানিয়ে আপনাকে আমি ছোট করতে চাই না। তবে যদি কোনোদিন সুযোগ পাই এর প্রতিদান কিন্তু আমি ঠিক দিয়ে যাবো ম্যাডাম। যদি বলি আজই আমার সেই প্রতিদান চাই। বলুন কি প্রতিদান চান বলুন। এই বাড়িতে আমার পদে পদে বিপদ। সেই বিপদ থেকে বাঁচার জন্য আমার স্বামীটা আজ বাড়ি ছেড়ে পালিয়ে চলে গেছে। সে কি? হ্যাঁ, কার হয়ে পালিয়ে গেছে? আমার ভাসুরের ভয়ে। উনি একটা আস্ত শয়তান। আমাদের এই সমস্ত সম্পত্তি তাকে লিখে নেওয়ার জন্য চাপ দিচ্ছে। ও দেখুন না, ওই দেখুন না, এই দলিলে সই না করলে আজ উনি আমাকে মেরে ফেলে দেবে। যেভাবেই হোক আমাদের মেরে ফেলে দেবে এই দলিলে সই না করলে। সে কি? তাই বলছিলাম আমার স্বামী যা করবো। আজ ঈশ্বরেরও ক্ষমতা নেই যে আমার হাত থেকে তোদের দুজনকে বাঁচাবা। যদি না ওই দলিলের সাইনটা করে রেখেছি। কখনো না, আমার মনে কখনো কোনো দলিলের একদম শেষবারের মতো কথা বলছি। ওই দলিলের সই না করলে সই করবি কিনা বল।